তো আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের একে বলেছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। একটি চলমান ট্রেন থেকে অন্য একটি চলমান ট্রেনকে স্থির মনে হয় যখন ট্রেন দুটির অভিমুখ এবং গতি একই থাকে। দিয়ে দিয়েছে 5, 7, 8 প্লাস এক্স আর 13 সমানুপাতি হলে এক্স সমান কত। তো সমানুপাতি মানে এইরকম, তাহলে 7 গুণ 8 প্লাস এক্স সমান 5 গুণ 13, তাহলে এটা গুণ করলে হবে 56 প্লাস 7x সমান 65, তাহলে 7x সমান 65 বিয়োগ 56 মানে 9, তাহলে x সমান 9 এর 7। তিনেতে বলেছে a টু দি পাওয়ার x মাইনাস y সমান 1 হলে x আর y এর মধ্যে সম্পর্ক লেখো। a টু দি পাওয়ার x মাইনাস y সমান 1 হলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার x মাইনাস y সমান a টু দি পাওয়ার 0, তার মানে x মাইনাস y সমান 0, তাহলে x সমান y। সি এর দাগের উত্তরটা। চারেতে বলেছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ হোল স্কোয়ারের মান কত। তো এটাকে আমরা ভেঙে লিখবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, আর এটাকে আমরা লিখবো বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার। তো এটাকে যখন বন্ধনী থেকে বার করব তখন আমরা পাবো বাইরে যেহেতু মাইনাস আছে এদের চিহ্নগুলো পাল্টে যাবে, তার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস এ স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস এটা মাইনাস কেটে গেল, এটা প্লাস এটা মাইনাস বি স্কোয়ার কেটে গেল, তাহলে এখানে রইল 4ab। 4ab মানে এটা হচ্ছে ডি এর দাগের অ্যান্সার। পাঁচেতে বলেছে একটা ত্রিভুজের দুটো কোণের মান 90 ডিগ্রি ও 45 ডিগ্রি কোণ ভেদে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। 6 দিয়েছে শূন্যস্থান পূরণ করো। আয়তক্ষেত্রের ঘূর্ণনের প্রতিসাম্যর মাত্রা 2, কিন্তু একটি বর্গক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্যের মাত্রা 4টি। 2 এর একেতে বলেছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে 64-র 147-কে গুণ করলে গুণফল পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। তো 64 আর 147-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে, করে এইভাবে লিখবে 64 মানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে 6টা 2, আর 147 মানে দুটো 3, আর এই দুটো 7 আর একটা 3, তাহলে এইভাবে স্কোয়ারে লিখবে। তাহলে বিজোড়ে আছে 3, তাহলে নির্ণয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 3। 2 তে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1/1-এর 2 গুণ। 1/1-এর 2 গুণ মানে 3-এর 2 গুণ সমান, এর সমান পরিসীমা মানে আয়তক্ষেত্রের সমান পরিসীমা বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গমিটার হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো ধরি আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে x মিটার আর 1/1-এর 2 মানে 3-এর 2, তাহলে দৈর্ঘ্য হবে 3x/2 মিটার। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 গুণ 3x/2 প্লাস x, তো এই দুটো যোগ করলে পাবো 5x/2, 2 কেটে যাচ্ছে মানে 5x মিটার হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। তো আমাদের বলে দিয়েছে যে আয়তক্ষেত্রের পরিসীমা সমান বর্গক্ষেত্রের পরিসীমা মানে 5x মিটার, তাহলে বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য 5x/4 মিটার, তাহলে ক্ষেত্রফল 5x/4 হোল স্কয়ার বর্গমিটার। তো শর্তানুসারে 5x/4 হোল স্কয়ার সমান 100, তো এখান থেকে পাবো 25x²/16 সমান 100, তাহলে x স্কয়ার সমান 100 গুণ 16/25, 100কে 25 দিয়ে কাটলে 4, 4 ষোলো 64, তাহলে x সমান √64 মানে 8 স্কয়ার 8 মিটার। তাহলে প্রস্থ যদি 8 মিটার হয় তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়েছি আমরা 3x/2 মানে 3 গুণ 8/2, 8কে 2 দিয়ে কাটলে 4, 4 3 4 12 মিটার। তিনেতে বলেছে x প্লাস x টু দি পাওয়ার -1 সমান -2 হলে এইটার মান কত। তাহলে x প্লাস x টু দি পাওয়ার -1, এই x টু দি পাওয়ার -1কে আমি 1/x বলে লিখতে পারি, তাহলে x প্লাস 1/x সমান -2, তাহলে এটা যোগ করলে পাবো x স্কয়ার প্লাস 1/x সমান -2, x স্কয়ার প্লাস 1 সমান -2x, তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 সমান 0, তাহলে x প্লাস 1 হোল স্কয়ার সমান 0 মানে x প্লাস 1 সমান 0, x সমান -1। এবারে এইগুলো হচ্ছে সূচক যখন জোড় সংখ্যা হয় তখন ঋণাত্মক সংখ্যার ফলটা বেরোয় ধনাত্মক হয়ে, আর যখন বিজোড় হয় তখন ঋণাত্মকটা ঋণাত্মক হয়ে বেরোয়। তো আমরা এখানে x এর জায়গায় লিখলাম -1 টু দি পাওয়ার 2026, আর এখানে 1/-1 টু দি পাওয়ার 2025। তো এটা যেহেতু জোড় তাই এখানে আমরা পেলাম +1, আর এটা যেহেতু বিজোড় তাই এখানে পেলাম 1/-1। তো 1কে -1 দিয়ে ভাগ করলে -1 পাবো, তার মানে 1 - 1 সমান 0। 4-তে দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করতে 21xy - 18xz। তো 21xy - 18xz, তো এখান থেকে 3x কমন নিলে 3x × 7y + 6z।
5 দিয়েছে রম্বস এবং বর্গক্ষেত্রে দুইটি পার্থক্য লেখো। তো রম্বসে 4টি কোণ সমকোণ নয়, বর্গক্ষেত্রে 4টে কোণ সমকোণ, রম্বসের কর্ণদ্বয় সমান নয়, বর্গক্ষেত্রে কর্ণদ্বয় সমান। 6তে বলেছে একটি ত্রিভুজে 3টে কোণের মান যথাক্রমে x, 2x আর 3x, ত্রিভুজের কোণ তিনটির মান কত? তো আমরা জানি ত্রিভুজে 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই x প্লাস 2x প্লাস 3x সমান 180। তো এই কটা যোগ করলে হবে 6x সমান 180, তাহলে x সমান 180/6 30 ডিগ্রি। তাহলে ত্রিভুজের কোণ তিনটির মান x সমান হচ্ছে 30, 2x মানে 2 গুণ 30 60, আর 3x মানে 3 গুণ 30 মানে 90 ডিগ্রি। 7 দিয়েছে এখানে একটা ছবি দিয়েছে, দিয়ে বলেছে AGH মানে এই কোণটা হচ্ছে 12x - 4 আর GHD মানে এই কোণটা 8x + 12। তো এইটা সমান এটা, কারণ এটা সমান একান্তর হচ্ছে এটা, এরা পরস্পর একান্তর কোণ। তো কোণ AGH সমান একান্তর GHD, তাহলে 12x - 24 সমান হচ্ছে 8x + 12। তাহলে x গুলো এক জায়গায় করলাম, ধ্রুবক গুলো এক জায়গায় করলাম, তাহলে এখান থেকে পাচ্ছি 4x সমান 36, তাহলে x সমান 9। তাহলে AGH এর মান হচ্ছে 84 ডিগ্রি। x সমান 9 বসিয়ে পেলাম। আর কোণ GHD হচ্ছে 8x + 12, তাহলে 8 গুণ 9 যোগ 12, তার মানে 72 যোগ 12, এটাও হচ্ছে 84 ডিগ্রি। তাহলে আবার আমাদের এখানে বলেছে GHC এর মান কত? তো GHD আর GHC, তো সিডির উপরে GH দণ্ডায়মান হওয়ার ফলে এই দুটো কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাই লিখলাম কোণ GHC প্লাস কোণ GHD 180, এবার GHD পেয়েছি 84, তাহলে কোণ GHC সমান 180 - 84 মানে 96 ডিগ্রি। 3-1 বলেছে বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন, আর বাকি টাকা তার স্ত্রী, পুত্র, কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখো তিনি কাকে কত টাকা দিলেন। তাহলে বাকি টাকা সমান 1,96,150 থেকে 20,000 মাইনাস করলে 1,76,150 টাকা। তাহলে স্ত্রীর আনুপাতিক ভাগার হচ্ছে 5/13, তাহলে 1,76,150 গুণ হচ্ছে 5/13, তাহলে 1,76,150-কে 13 দিয়ে ভাগ করলে হবে 13,550, 13,550 গুণ 5 হচ্ছে 67,750 টাকা। তাহলে পুত্র পাবে 1,76,150 গুণ 4/13, 1,76,150-কে 13 দিয়ে কাটলে 13,550, 13,550 গুণ 4 মানে 54,200 টাকা। আর কন্যারও হচ্ছে হিসাবটা ওই 4/13, সুতরাং কন্যা পাবে 54,200 টাকা। তাহলে স্ত্রী পাবে 67,750 টাকা, পুত্র পাবে 54,200 টাকা, কন্যা পাবে 54,200 টাকা। প্রশ্ন বলেছে একটা ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করতে পারে। ওই ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ কত? তাহলে যখন কোনো ট্রেন কোনো টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে তখন সে তার নিজের দৈর্ঘ্য যায়, আর যখন কোনো সেতু অতিক্রম করে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য যায়। তাহলে 20 সেকেন্ডে যাচ্ছে 264 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য, 4 সেকেন্ডে যাচ্ছে শুধু নিজের দৈর্ঘ্য, তাহলে বিয়োগ করে পাচ্ছি 16 সেকেন্ডে যাচ্ছে 264 মিটার, 1 সেকেন্ডে যাচ্ছে 264/16, আর 4 সেকেন্ডে যাচ্ছে 264 গুণ 16/4, 16কে 4 দিয়ে কাটলে হয় 4, আর 264কে 4 দিয়ে কাটলে 66 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 66 মিটার। এবার 1 সেকেন্ডে যাচ্ছে 264/16 মিটার, 3600 সেকেন্ডে যাচ্ছে 264 গুণ 3600/16। তো এবার যেহেতু এটা মিটারে আছে তাই কিলোমিটারে নিয়ে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 264 গুণ 3600/16 গুণ 1000, তো কাটাকুটি করে এটা হচ্ছে 594/10 কিলোমিটার, 59.4 কিলোমিটার। তাহলে ট্রেনের গতিবেগ হচ্ছে 59.4 কিলোমিটার পার ঘন্টা, আর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 66 মিটার। তিনি বলেছে আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ। গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে 6,048 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য এবং প্রস্থ কত?
তো লিখবে ধরি প্রস্থ হচ্ছে x মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 2x মিটার। মঞ্চে তাহলে ক্ষেত্রফল 2x স্কয়ার বর্গ মিটার। এবার 21 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে, 6048 টাকা খরচ হয় 6048/21 মানে 288 বর্গ মিটারে। তো শর্তানুসারে 2x স্কয়ার সমান 288, তাহলে x স্কয়ার সমান 288/2, 144, তাহলে x সমান √144 মানে √12 স্কয়ার 12 মিটার। তাহলে মঞ্চটির দৈর্ঘ্য হচ্ছে 12 গুণ 2 24 মিটার আর প্রস্থ হলো 12 মিটার। 4 বলেছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14, 15 এবং তাদের ভাগফল 35 24 হলে সংখ্যা দুটি কি কি হবে নির্ণয় কর। তো ধরি ধনাত্মক সংখ্যা দুটি হচ্ছে x আর y, তার শর্তানুসারে x y সমান হচ্ছে 14 15, এটা 1 নম্বর, আর x বাই y সমান 35 24 এটা 2 নম্বর। তাহলে x সমান হচ্ছে 35 এর y বাই 24 এটা 3 নম্বর। তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 35 এর y বাই 24 বসিয়ে পাচ্ছি 35 এর x এর জায়গায় 35 এর y বাই 24 লিখলে হবে 35 এর y ইন্টু y বাই 24 সমান 14 15। তাহলে এখানে দুটো y আছে তাই y স্কয়ার সমান, এবার 24 এরা কোনাকুনি গুণ হয়ে যাবে, তাই 14 গুণ 24 বাই 35 গুণ 15, তো কাটাকুটি করে 16 25 হবে। y স্কয়ার সমান 16 25, তাহলে y সমান √16 25, 16 25 মানে 4 স্কয়ার বাই 5 স্কয়ার, তো সেখান থেকে 4 এর 5 পাবো। তাহলে x সমান আমরা পেয়েছি 35 এর y বাই 24, তাহলে এবার y এর জায়গায় 4 এর 5 লিখলে 35 এর গুণ 4 এর 5, 35 কে 5 দিয়ে কাটলে 7, 4 7 28, এবার 24 কে 4 দিয়ে কাটলে 6 মানে 7 এর 6। তাহলে সংখ্যা দুটি হচ্ছে 7 এর 6 ও 4 এর 5। 4 এর 1 বলেছে কোন জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস হয়, সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে। 8 ঘন্টায় তাপমাত্রা কমেছে 12 -4 ডিগ্রি সেলসিয়াস। এবার বাইরে বেরোলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 12 যোগ 4 ডিগ্রি সেলসিয়াস মানে 16 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 1 ঘন্টায় তাপমাত্রা কমেছে 16 8 মানে 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রতি ঘন্টায় 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। 2 বলেছে প্রমাণ করো যে -8 +7 আর -9 সংখ্যা তিনটি গুণের সংযোগ নিয়ম মেনে চলে। আচ্ছা, পূর্ণ সংখ্যা গুণের সংযোগ নিয়মে যে গুণের ক্ষেত্রেও পূর্ণ সংখ্যারা সংযোগ নিয়ম মেনে চলে, সুতরাং তো সেটা সূত্র হচ্ছে, এটা আছে বইয়ের 57 পাতায়, এই যে এই সূত্রটা যখন তিনটে সংখ্যা দেবে সেই ক্ষেত্রে। আর এখানে 13 দাগের একটা উদাহরণ দিয়েছে, এটা হচ্ছে 4টে সংখ্যা যদি দেয় সেই ক্ষেত্রে এইভাবে তোমরা এটা দেখাবে। একবার মানে ধরো প্রথম দুটো, এই দুটোকে একবার একসাথে রাখবে, দ্বিতীয় দুটোকে মানে আলাদা রেখে তারপরে আবার এগুলো গুণ করে, মানে এরকম আবার এই দুটোকে আলাদা করে রেখে বা এইটাকে আর এইটাকে একসাথে রেখে এদের দুটোকে আলাদা করে রেখে এটা দেখাতে হবে আর কি। তো তিনটের ক্ষেত্রে বলি, তিনটের ক্ষেত্রে ধরো এবিসি, তাহলে এবিসি তিনটে সংখ্যার গুণফল সমান এবি কে একসাথে গুণ করে তার সাথে আলাদা করে সি গুণ করলে যা হবে, আর এ কে আলাদা রেখে বি আর সি কে একসাথে গুণ করে তার সাথে এ গুণ করলে যদি দুটোর গুণফল এক হয়, সেক্ষেত্রে বলবো যে পূর্ণ সংখ্যার গুণ সংযোগ নিয়ম, মানে গুণের সংযোগ নিয়মটা মেনে চলে। তো আমাদের এখানে ধরো তিনটে সংখ্যা দিয়েছে -8 +7 -9, তো -8 আর +7 কে একসাথে গুণ করে পেলাম -56, তার সাথে -9 গুণ করে 504, আবার -8 কে আলাদা রেখে +7 আর -9 কে একসাথে গুণ করে -63, তার সাথে -8 গুণ করে 504, তো দুটো গুণফল এক, তার মানে এটা সমান এটা। তার মানে লিখবো যে সুতরাং -8 +7 ও -9 সংখ্যা তিনটি গুণের সংযোগ নিয়ম মেনে চলে। 6 এর 1 দিয়েছে একটা সরল করতে দিয়েছে, তো এখানে 21 কে 3 দিয়ে কাটলাম 7 পেলাম, আর 7 এর মাথায় কেউ নেই মানে 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ হলে ভাগের ক্ষেত্রে সূচক বিয়োগ হয়, তাই এখানে হয়ে গেল শুধু 7। আবার 7 আর 112 কাটাকুটি করে হলো 16, 16 সাথে 112, তাহলে 16 মানে 2 টু দি পাওয়ার 4, তো এটা করে ভাগ করে 1, তাহলে অ্যান্সার হচ্ছে 1। নাম্বার 2 তে দিয়েছে এর মান কত। তো গুণের ক্ষেত্রে সূচকগুলো যোগ হয়, তাই জন্য এভাবে a প্লাস বি a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস ডি প্লাস ডি মাইনাস এ যোগ করে লিখবে। তো এখানে এ দেখো একটা মাইনাস, এর আগে চিহ্ন নেই মানে প্লাস, তাহলে এটা এরকম কেটে যাচ্ছে, বি একটা মাইনাস একটা প্লাস কেটে যাচ্ছে, সি একটা মাইনাস একটা প্লাস কেটে যাচ্ছে, ডি একটা মাইনাস একটা প্লাস কেটে যাচ্ছে, তার মানে x টু দি পাওয়ার 0 সমান 1। 6 এর 1 বলেছে পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন আর প্রতি মাসে 3x - 15 টাকা ব্যয় করেন, প্রতি মাসে কত সঞ্চয় করেন। সঞ্চয় মানে হচ্ছে আয় বিয়োগ ব্যয়, তাই জন্য লিখবে যে প্রতি মাসে সঞ্চয় করে 8x - 3x - 15 টাকা, মানে 8x - 3x + 15 মানে 5x + 15 টাকা।
দুইতে দিয়েছে গুণ করতে বলেছে, তো এইভাবে লেখার পরে সংখ্যাগুলোকে এইভাবে লিখবে -4/3 ইন্টু 1/3 ইন্টু 6, আর এখানে সূচকগুলো যোগ করলে এখানে দেখো স্কোয়ার আছে, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তার মানে x⁴, ওয়াই এখানে একটা, এখানে স্কোয়ার, এখানে একটা, তাহলে y⁴, আর জেড এর ক্ষেত্রেও হবে z⁴, আর এটা কাটাকুটি করলে হবে -8/3 x⁴, y⁴, z⁴। 5-এর 1-তে দিয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5ab হলে প্রমাণ করতে হবে যে a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার সমান 23। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5ab, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab সমান হচ্ছে 5। এবার প্রত্যেকটাকে ab দিয়ে ভাগ করলে এইভাবে লিখবে, লিখে এখান থেকে পাচ্ছি a বাই b প্লাস b বাই a সমান 5। এবার উভয় পক্ষকে বর্গ করবে, তাহলে a বাই b প্লাস b বাই a হোল স্কয়ার সমান 5 স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের সূত্রে যাবে a স্কয়ার বাই b স্কয়ার প্লাস 2 ইন্টু a বাই b ইন্টু b বাই a প্লাস b স্কয়ার বাই a স্কয়ার সমান 25। এটা কেটে গেল, তাহলে এখানে শুধু 2 থাকছে, 2টা যদি বাঁ দিক থেকে ডান দিকে যায় বিয়োগ হয়ে যাবে, তাহলে a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার সমান 25 বিয়োগ 2 23 প্রমাণিত। যদি x সমান a প্লাস 1 বাই a, y সমান a মাইনাস 1 বাই a হয়, তাহলে এর মান সূত্রের সাহায্যে নির্ণয় করো। তাহলে প্রথমে এটাকে একটু সাজিয়ে নেবে, এইভাবে লিখবে x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার। তো এখান থেকে আমরা পাচ্ছি x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার। এবার এটাকে ভাঙলে আমরা পাবো x প্লাস y ইন্টু x মাইনাস y হোল স্কয়ার। এবার x সমান আমাদের বলেছে a প্লাস 1 বাই a, আর y সমান বলেছে a মাইনাস 1 বাই a। তাহলে এখানে লিখবো a প্লাস 1 বাই a প্লাস a মাইনাস 1 বাই a, আর এখানে লিখবো a প্লাস 1 বাই a মাইনাস a প্লাস 1 বাই a। তো এখান থেকে পাচ্ছি 2a, আর এখানে যোগ করলে ইন্টু 2 বাই a। এ কেটে গেল, তাহলে 2 দুগুণে 4, 4 স্কয়ার সমান হচ্ছে 16। 8-এ বলেছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। আচ্ছা, এটা বইয়ের আছে 224 পাতায়, দুটোই বই থেকে দিয়েছে। এই যে এই অঙ্কটা দিয়েছে, তো এটা তোমরা এখান থেকে দেখে করে নেবে। আর একটা দিয়েছে 227 পাতায় আছে, এটা যেটা দিয়েছে সেটা আছে 227 পাতায়, এটাও করে দেওয়া আছে, তো এটা তোমরা এখান থেকে দেখে নেবে। আচ্ছা, এবার 9-এ আসি। 9-এর 1-এ বলেছে আমার ব্যাগে 5 টাকার আর 10 টাকার মোট মুদ্রার সংখ্যা 20টি, ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে? তো ধরি 5 টাকার মুদ্রা আছে x টি, তাহলে 10 টাকার মুদ্রা আছে 20 মাইনাস x টি, তো শর্তানুসারে 5x প্লাস 10 ইন্টু 20 মাইনাস x সমান 145, তাহলে 5x প্লাস 200 মাইনাস 10x সমান 145, তো এটা করলে পাবো মাইনাস 5x সমান হচ্ছে মাইনাস 200 প্লাস 145, তাহলে মাইনাস 5x সমান মাইনাস 55, তাহলে x সমান মাইনাস 55 বাই মাইনাস 5 মানে 11। তাহলে 5 টাকার মুদ্রা আছে 11টি, 10 টাকার মুদ্রা আছে 20 বিয়োগ 11 9টি। 2 বলেছে এখানে সমাধান করতে দিয়েছে, তো অঙ্কটাকে তোলার পরে এইভাবে লিখে নেবে। এবারে 2 3 4 এর লসাগু হচ্ছে 12, তো এর হর যেহেতু 2 তাই লবকে 6 দিয়ে গুণ করবে, এর হর যেহেতু 3 তার এর লবটাকে 4 দিয়ে গুণ করবে, আর এর হর যেহেতু 4 তাই এই লবটাকে 3 দিয়ে গুণ করবে। এবার গুণ করে বের করলে হবে 6x প্লাস 6 প্লাস 4x প্লাস 8 প্লাস 3x প্লাস 9, আর 12 আর 16 কোনাকুনি গুণ হবে, গুণ হলে হচ্ছে 192। এবার x গুলো যোগ করে হচ্ছে 13x, আর ধ্রুবক গুলো যোগ করে হচ্ছে প্লাস 23 সমান 192, তাহলে 13x সমান 192 মাইনাস 23 মানে 169, তাহলে x সমান 169 বাই 13 সমান 13, তাহলে x এর মান হচ্ছে 13। আচ্ছা, 10-এ আসি। 10-এ হচ্ছে জ্যামিতি বলেছে xyz একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার y কোণ হবে 90 ডিগ্রি, xz 10 সেন্টিমিটার আর yx 6 সেমি। তাহলে আমাদের বলেছে যে y কোণে করতে হবে 90 ডিগ্রি কোণ, তো এই y কোণে আমরা যদি 90 ডিগ্রি করি তাহলে xy হবে, এটা হবে 6 সেন্টিমিটার, আর তাহলে এটা আমাদের z বিন্দু হবে, তাহলে xz এইটা হবে আমাদের 10 সেন্টিমিটার, মানে অতিভুজটা আমাদের 10 সেন্টিমিটার হবে। এবার তাহলে 6 সেন্টিমিটার আর 10 সেন্টিমিটার মাপে দুটো সরলরেখাংশ টেনে নেব। তো এইভাবে প্রথমে এরকম দুটো সরলরেখাংশ টেনে নেবে, এরকম একটা খসড়া তৈরি করে নেবে যে এই ধরনের আঁকাটা হবে। এবার এখানে এই বাঁ দিকের এই প্রান্ত বিন্দুটার নাম দেবে y। এবার এখান থেকে তোমরা একেবারে 6 সেন্টিমিটার মাপটা কেটে x বিন্দুটাকে বার করে নিতে পারো। এইভাবে মাপ নিয়ে এখানে কাঁটা বসিয়ে y বিন্দুতে কাঁটা বসিয়ে এখানে x বিন্দু, এটা x,
এবারে ওয়াই বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকবে। তো এটা হচ্ছে 90 ডিগ্রি। এই হলো গেল আমাদের ওয়াই বিন্দুতে 90 ডিগ্রি। তাহলে দুটো আমাদের মানে এ হয়ে গেল, শর্ত পূরণ হয়ে গেল। এবার তৃতীয় যেটা রয়েছে, জেড বিন্দুটা পাওয়ার জন্য আমরা এবার এক্স জেড এর মাপটা নেব। এবার আমরা এক্স বিন্দুটা পেয়ে গেছি। এবার এক্স বিন্দুতে কাঁটাটা বসিয়ে, এখানে কাঁটা বসিয়ে এখানে একটা এমন বৃত্তচাপ আঁকবে যেটা এই উপরের বাহুটাকে ছেদ করবে, তাহলে সেটাই হবে জেড বিন্দু। এবার এইটা জুড়ে দিলে আমাদের এক্স জেড হয়ে যাবে। তাহলে আমাদের এই ত্রিভুজ তৈরি হয়ে গেল। এই আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গেল। দুইতে বলেছে একটা চতুর্ভুজ পিকিউ আর এস অঙ্কন করতে বলেছে। পিকিউ 7 সেমি, কিউ আর 6.5 সেমি, আর এস 5.2 সেমি, এসপি 4.4 সেমি আর কিউ কোণ হবে 60 ডিগ্রি। তো আমরা যদি একটা খসড়া আঁকি, ধরো পিকিউ আর এস একটা চতুর্ভুজ বলেছে, এটা কিউ কোণ এখানে 60 ডিগ্রি করতে হবে। ধরো এরকম, এই হচ্ছে কিউ কোণ, এটা হচ্ছে 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি হলো। তাহলে আমাদের বলেছে পি কিউ, এটা পি করি, তাহলে 7 সেন্টিমিটার। আচ্ছা, কিউ আর, ধরো এইটা কিউ আর, এটা হচ্ছে 6.5 সেন্টিমিটার। আর এস, এটা কিউ আর পেলাম, তাহলে আর এস, এটা যদি এস করি তাহলে এটা হবে 5.2 সেমি, আর এস পি এটা আমাদের করতে হবে 4.4 সেন্টিমিটার। তো এই হবে আমাদের মোটামুটি। তো আমাদের এই যে চারটে মাপের সরলরেখা দিয়েছে, এটা আমরা টেনে নেব। তো এইভাবে দৈর্ঘ্যগুলো এঁকে নেবে। এবারে একটা যে কোনো মাপের সরলরেখা অংশ কেটে নেবে। তো আমাদের এবার ছবি অনুযায়ী আমাদের কিউ বিন্দুতে করতে হবে 60 ডিগ্রি। তো এখানে বিন্দুটার নাম দিলে কিউ। এবারে আমরা 7 সেন্টিমিটার মাপ নিয়ে পি বিন্দুটাকে বের করে নেব। 7 সেন্টিমিটার পি কিউ এর মাপটাকে নেব, নিয়ে আমরা পি বিন্দুটা বার করে নেব। তাহলে এখানে কিউ বিন্দুতে কাঁটা বসিয়ে একটা বৃত্তচাপ এঁকে এই হলো পি বিন্দু। এবার কিউ বিন্দুতে 60 ডিগ্রি কোণ আঁকবে। এই হচ্ছে 60। তাহলে দুটো হয়ে গেল। তাহলে আমরা কিউ বিন্দুতে 60 ডিগ্রি কোণ এঁকে নিলাম। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ হয়ে গেল। তাহলে এবারে আমরা 6.5 সেন্টিমিটার মাপটা নিয়ে আর বিন্দুটাকে বার করে নিচ্ছি। তাহলে কিউ বিন্দুতে কাঁটা বসিয়ে এই আমাদের আর বিন্দু, এই পেয়ে গেলাম, আর একটা আর বিন্দু হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল 7 সেমি, এটা হয়ে গেল 6.5 সেন্টিমিটার। কিউ কোণে 60 ডিগ্রি হয়ে গেছে, তিনটে হয়ে গেছে। এবারে আমরা এস বিন্দুটাকে বার করব। তো কি করে করব না, আর বিন্দুতে কাঁটা বসিয়ে আর এস এর মাপটা নেব, নিয়ে এই আর বিন্দুতে কাঁটা বসিয়ে একটা বড় করে বৃত্তচাপ এঁকে রাখবে এরকম করে। এবারে এস পির মাপটা নেবে। এবার পি বিন্দু আমরা পেয়ে গেছি। তাহলে পি বিন্দুতে কাঁটা বসিয়ে এটাকে ছেদ করবে। ছেদ বিন্দুটাই হবে এস। তাহলে আর এস আর এস পি জুড়ে দেবে। তাহলে এই আমাদের চতুর্ভুজ পিকিউআরএস তৈরি হয়ে গেল। তিনেতে বলেছে একটা সামান্তরিক ল্যান্ড অঙ্কন করো যার এলএ হবে 6.6 সেন্টিমিটার, এএন হবে 5.4 সেমি আর এ কোণ হবে 45 ডিগ্রি। তো আমরা একটা এঁকে দেখি কিরকম দেখতে হয়। তো আমাদের এ কোণ হবে 45 ডিগ্রি, মানে এটা ধরো হবে আমাদের 45 ডিগ্রি, এটা এ কোণ। এবার বলেছে এল এ, তো এটা ধরো এল যদি হয় তাহলে এটা হবে 6.6 সেন্টিমিটার, এ এন এইটা। এবার সামান্তরিকের কি হয়, সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হয়। তো এটা আমাদের ধরো 5.4 সেন্টিমিটার হবে এল এ, এটা এন পেয়ে গেলাম। এবার এই এন বিন্দুতে কাটা বসিয়ে এই মাপটাকে নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে, আবার এই মাপটাকে নিয়ে এল বিন্দুতে কাটা বসিয়ে এটাকে ছেদ করতে হবে, তাহলেই আমরা ডিটা পাবো। তো এটা এরকম জুড়ে দিলে আমাদের সামান্তরিকটা এরকম তৈরি হয়ে যাবে। তো আমরা তাহলে কি করব, এখন এই দুটো বাহু এঁকে নেব। তো এই আমরা দুটো বাহু কেটে নিয়েছি। এবারে যে কোনো মাপের একটা, যে কোনো দৈর্ঘ্যের একটা সরলরেখা অংশ কেটে নেব।
এই কেটে নিলাম। এবার এখানে আমরা নাম দিলাম এ। তো আমরা এ আর এল এর মাপ নিয়ে এল বিন্দুটাকে বার করে নেব। এই এল মাপ নিয়েছি। এবার এখানে এ বিন্দুতে কাঁটা বসিয়ে তো এল আমরা বার করে নিয়েছি। এবার আমরা এ বিন্দুতে 45 ডিগ্রি কোণ আঁকবো। তো এই হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা 90 ডিগ্রি করব না, এই 90 ডিগ্রির বাহুটা যেখান দিয়ে যাবে সেখানে একটা দাগ দিয়ে নেব। দাগ দিয়ে এইখান থেকে কাঁটা বসিয়ে এই মাপটাকে নিয়ে এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। কারণ আমাদের 90 ডিগ্রি লাগবে না, 45 লাগবে। তো এটাকে সমদ্বিখণ্ডিত করে নিলে আমরা 45 পেয়ে যাব। তাহলে এই হচ্ছে আমাদের 45। আমরা এখন এ বিন্দুতে একটা 45 ডিগ্রি কোণ করব। তো এখানে আমরা 90 করেছি, তো 90 এর আমরা উপরের বাহুটা আঁকবো না, এখানে একটা দাগ দিয়ে নিয়েছি। এবারে এখানে কাটা বসিয়ে এই মাপটা নিয়ে এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করে দেবো। মানে 90 ডিগ্রি কোণ গেলে উপরের বাহুটা ধরো এখান দিয়ে যেত। তো এটা সমদ্বিখণ্ডিত করে নিয়েছে, এটা আবার জুড়ে দিলে 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এবার আমরা তাহলে আরেকটা শর্ত আমাদের হয়ে গেল যে এ বিন্দুতে আমাদের 45 ডিগ্রি করতে হবে, করে নিয়েছি। এবার 5.4 মানে এ এন এর এই মাপটা আমরা নেব। এই মাপটা নেব। এই মাপটা নেব। এবার এ বিন্দুতে কাটা বসিয়ে আমরা এখান থেকে এই এন বিন্দুটা বার করে নিলাম। তাহলে এটা হচ্ছে এন বিন্দু, মানে এইটুখানি হয়ে গেল 5.4। এবার এই এল বিন্দুতে কাটা বসিয়ে এই 5.4 সেন্টিমিটার মাপটা নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ এঁকে রেখে দেবে, বড় করে আঁকবে। আবার এ আর এল এর মাপটা নেবে। এ বিন্দুতে কাঁটা বসিয়ে এই এল এর মাপটা নেবে, নিয়ে এন বিন্দুতে কাঁটা বসিয়ে এখানে ছেদ করে দেবে। তাহলে এটাই হয়ে যাবে ডি, ডি বিন্দু। এবার এন ডি আর এল ডি জুড়ে দিলে আমাদের সামান্তরিক তৈরি হয়ে যাবে। তো এই আমাদের সামান্তরিক ল্যান্ড তৈরি হয়ে গেল। আচ্ছা, 11 দাগেতে বলেছে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো লিখতে বলেছে। তো এটা বইয়ের 126 পাতাতে রয়েছে। আচ্ছা, এটা তোমরা দেখে নেবে। 2 তে বলেছে এখানে একটা এই ছবি দিয়েছে, এখান থেকে বলেছে 2 ও 4 কে কি কোণ বলে? বিপরীত। 1 আর 5 কোণকে বলে অনুরূপ, আর 3 আর 5 কোণকে বলে একান্তর। 3 তে দিয়েছে একটা ত্রিভুজের ভূমি হচ্ছে 12 সেন্টিমিটার, ক্ষেত্রফল হচ্ছে 96 বর্গ সেমি হলে উচ্চতা কত? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 1 এর 2 গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমাদের মানে শর্তানুসারে ক্ষেত্রফল হচ্ছে 96, তাহলে 96 গুণ 1 এর 2 গুণ 12 গুণ উচ্চতা। তাহলে উচ্চতার সমান হচ্ছে 96 গুণ 2/12, 8 12 96, তাই 96 কে 12 দিয়ে কাটলে 8, 8 দুগুণে 16 সেন্টিমিটার। আচ্ছা, 4 এর 1 এর এতে বলেছে কুব্জ বহুভুজ আর অকুব্জ বহুভুজ কাকে বলে? আর বিতে দিয়েছে একটি ষড়ভুজের কর্ণের সংখ্যা কত? আচ্ছা, সর্বসমতার সূত্র যেটা 126 পাতায় আছে দেখিয়ে দিচ্ছি। এই যে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি হচ্ছে এই যেগুলো লিখে দেবে। আর 4 দিয়েছে কুব্জ বহুভুজ আর অকুব্জ বহুভুজ কাকে বলে, এটা আছে 230 পাতায়। লিখবে যে যে বহুভুজের সব কর্ণগুলি সেই বহুভুজাকৃতি ক্ষেত্রের ভেতরে নেই, এই ধরনের বহুভুজকে কুব্জ বহুভুজ নয়, এদের অকুব্জ বহুভুজ বলা হয়ে থাকে। আর এই ছবিটা আঁকবে। আর যে বহুভুজের সব কর্ণগুলি সেই বহুভুজাকৃতি ক্ষেত্রের ভেতরে থাকে তাকে কুব্জ বহুভুজ বলে। এই ছবিটা আঁকবে। বা এখানে অসংখ্যারও দেয়া আছে, তো এখান থেকেও এঁকে দিতে পারো। ওর সাথে যেটা দিয়েছে একটি ষড়ভুজের কর্ণের সংখ্যা, ষড়ভুজের বাহুর সংখ্যা 6টি, তাহলে কর্ণের সংখ্যা 6 × 6 বিয়োগ 3/2, 6 কে 2 দিয়ে কাটলে 3, আর 6 থেকে 3 বিয়োগ হলে 3, 3 3 9টি, কর্ণের সংখ্যা হচ্ছে 9টি। 5 এ আসি। 5 এর এতে বলেছে ঘূর্ণন প্রতিসাম্য বলতে কি বোঝো? আচ্ছা, এটা ক্লাস 7 এ কেশব নাগের বই থেকে দিচ্ছি, তো এটা একটু লিখে নেবে। যে কোনো জ্যামিতিক চিত্র তার অভ্যন্তরস্থ, যদি এটির লিখবে না, লিখবে কোনো জ্যামিতিক চিত্রের অভ্যন্তরস্থ কোনো নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে কোনো নির্দিষ্ট কোণে অর্থাৎ 360 ডিগ্রি অপেক্ষা কম কোণে ঘূর্ণনের ফলে এটির প্রাথমিক অবস্থানে ফিরে আসে, অর্থাৎ ঘূর্ণনজাত প্রতিবিম্ব মূল চিত্রের সঙ্গে সর্বসম হয়, তাহলে চিত্রটিকে ঘূর্ণনজনিত প্রতিসম চিত্র বলে। আর এইরকম প্রতিসাম্যকে ঘূর্ণন প্রতিসাম্য বলে। এইটাকে এইভাবে দেখিয়ে দিতে পারো। ওর সাথে বলেছে সুষম পঞ্চভুজের ঘূর্ণন কেন্দ্র কোথায় অবস্থিত হয়?
সুষম পঞ্চভুজ, এই যেখানে একটা দিয়ে দিয়েছে, এই যে সুষম পঞ্চভুজের এই যে প্রতিসাম্য কেন্দ্র, প্রতিসম অক্ষ পাঁচটির ছেদবিন্দুতে অবস্থিত হয়। তাহলে সুষম পঞ্চভুজের প্রতিসাম্য কেন্দ্র তার প্রতিসম অক্ষ পাঁচটির ছেদবিন্দুতে অবস্থিত হয়। আর দিয়েছে ঘূর্ণন, এর মানে ওই সুষম পঞ্চভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান কত, 360 ডিগ্রি ভাজিতক 5 মানে 72 ডিগ্রি, বা মানে তোমার ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা 5, তাই 360 ডিগ্রিকে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান পাবো। এই যে ঘূর্ণন প্রতিসাম্য কোণের সূত্র, ঘূর্ণন প্রতিসাম্যের কোণ বের করার সূত্র 360 ডিগ্রি বাই ঘূর্ণন প্রতিসাম্যের ক্রম বা মাত্রা আর কি। তো আমাদের যেহেতু পঞ্চভুজের সুষম পঞ্চভুজের ঘূর্ণন প্রতিসাম্য ক্রম বা মাত্রা হচ্ছে 5, তাই কোণ হবে 360 ডিগ্রি ভাজিতক 5 মানে 72 ডিগ্রি। আচ্ছা এবারে আসি স্তম্ভ চিত্রে। 12-1 বলেছে বইয়ের দোকান, সুবল কাকুর পাড়ার বইয়ের দোকানের একটা হিসাব দিয়েছে, দিয়ে বলেছে এটাকে স্তম্ভচিত্রে দেখাতে বলেছে। তো এখানে 2009, 10, 11, 12 আর 13 দিয়েছে। তো 1 একক সমান একটা বই ধরে পড়ার বই আর গল্পের বইয়ের এইভাবে ছকটা দ্বিস্তম্ভটা করে নেবে। কালার ইউজ করতে দিলে দেবে, জিজ্ঞাসা করে নেবে সেটা ক্লাসে, আর যদি কালার ইউজ করতে না দেয় তা পেন্সিল দিয়ে একটা শেড দিয়ে দেবে, একটা সাদা রেখে দেবে। আচ্ছা 2 বলেছে এখানে সপ্তম আর অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া হয়েছে, তাদের প্রিয় খেলা ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি, খোখো। তো এক একক সমান একজন ছাত্রছাত্রী ধরে এইভাবে দ্বিস্তম্ভটা করে নেবে। এখানে এটা হচ্ছে সপ্তম শ্রেণী, এটা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা।